মধুমিতা দেবী তার দুই ছেলে রাকেশ এবং রাহুলের সঙ্গে বাস করে। রাকেশ বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় মধুমিতা দেবী এক নম্র, ভদ্র, সংস্কারী, সুশীল মেয়ের সঙ্গে রাকেশের বিয়ে দেয়। বিয়ের পর রাকেশ তার নতুন বউকে বলে, দেখো পিয়ালি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি আমার মা আর ভাইকে খুব ভালোবাসি, তাই আমি সবসময় চাইবো তুমি ওদের খেয়াল রাখো। আর বাবা মারা যাওয়ার পর আমি আমার ভাইকে একদম ছেলের মতো করে মানুষ করছি, তাই তুমি কিন্তু ভাইকে কখনো দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে না। ওকে তুমি নিজের ছেলের মতোই ভালোবাসা দেবে। তুমি চিন্তা করো না রাকেশ, তুমি তোমার ভাইকে যেমন ভালোবাসা দাও আমি ওকে তেমনই ভালোবাসবো। আর তাছাড়া ওটা তোমার ভাই মানে তো আমারও ভাই। এভাবে বিয়ের পরের দিন থেকে পিয়ালি তার ঘর সংসার খুব ভালো মতো সামলে নিতে শুরু করে। একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করা, রান্নাবান্না করা, সেই সঙ্গে বাড়ির সকলের দেখাশোনা করা, সবকিছুই পিয়ালি করতে থাকে। এভাবে বেশ কয়েকটা বছর কাটে। একদিন সকালবেলা, আরে রাহুল দাঁড়াও, তুমি প্রত্যেক দিন তোমার লাঞ্চ বক্স নিয়ে যেতে ভুলে যাও, আর আজকেও তাই। এই নাও তোমার লাঞ্চ বক্স নিয়ে যাও, এতে তোমার পছন্দের খাবার আছে। আজকে আমি তোমার জন্য আলুর পরোটা বানিয়েছি। আমি জানি তুমি আলুর পরোটা খেতে ভালোবাসো। আর হ্যাঁ, পুরো লাঞ্চ বক্স ফিনিশ করে তারপরেই বাড়ি আসবে কিন্তু। আরে বৌদি, তুমি এত কাজ করো কেন বলো তো? সারাদিনই তো দেখি, সকাল বিকাল দুপুর রাত যখনই দেখি তখনই দেখি তুমি কাজ করতেই থাকো। তোমার কষ্ট হয় না? আমি বরং মাকে বলে তোমার জন্য একটা কাজের মেয়ে রেখে দেবো, তাহলে তোমাকে আর বেশি কষ্ট করতে হবে না। আরে কাজের মেয়ের কি দরকার? আমি বাড়ির বউ, আমার তো এই বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আর তাছাড়া নিজের লোকেদের খেয়াল রাখতে আবার কষ্ট কিসের? আমার তো বরং এসব করতে ভালো লাগে। আর হ্যাঁ, তুমি যদি আমার জন্য কিছু করতে চাও তাহলে আমার ছোট যাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে এসো, কারণ গল্প করার জন্য আমার একজন সাথী চাই। বৌদির কথা শুনে রাহুল লজ্জা পেয়ে যায়। ঠিক এমন সময় সেখানে মধুমিতা দেবী এসে বলে, হ্যাঁ রে বাবা, বৌমা কিন্তু ঠিকই বলছে, তোরও তো এবার বিয়ের বয়স হলো, তুই এবার বিয়েটা সেরে নে। আমার বড় বৌমা তো খুবই ভালো সংস্কারী মেয়ে, আমার সংসারটাকে একেবারে সোনার সংসারের মতো গুছিয়ে রেখেছে। জানি না ছোট বৌমাটা কেমন হবে, আমার তো মাঝে মধ্যে চিন্তা হয়। তুমি চিন্তা করো না মা, তোমার ছোট বৌমার যেমনই হোক না কেন, বাড়ির বড় বৌমাকে দেখে নিজেকে ঠিক শুধরে নেবে। কেননা বৌদি কতটা ভালো আর কতটা সংস্কারী মেয়ে, তাই বৌদি ছোট যা হিসাবে এই বাড়িতে যে আসবে সে বৌদিকে দেখে অনেক কিছুই শিখবে। আসলে রাহুল নূপুর নামে এক মেয়েকে পছন্দ করে, কিন্তু এতদিন সে বাড়িতে কাউকে নূপুরের ব্যাপারে জানায় না। আর আজকে যখন তার মা এবং বৌদি তাকে বিয়ের কথা বলে, তখন এই সুযোগে রাহুল নূপুরের কথা বাড়িতে জানিয়ে দেয়। কিন্তু মধুমিতা দেবী এবং তার বড় ছেলে রাহুলের এমন সিদ্ধান্ত মেনে নিতে চায় না। আমি এসব কিছুতেই মেনে নিতে পারবো না। আজকালকার মেয়েদের তুই চিনিস না, আমি যেরকম তোর দাদার জন্য নিজে পছন্দ করে এরকম সংস্কারী সুশীল মেয়েকে নিয়ে এসেছি, সেরকমই আমি তোর জন্য ঘরোয়া সংস্কারী মেয়েকে পছন্দ করে নিয়ে আসবো। মা, আমি মানছি বৌদি খুব ভালো মেয়ে, কিন্তু নূপুর যে খারাপ তা তো নয়। তোমরা একবার নূপুরকে দেখো, নূপুরের সঙ্গে কথা বলো, নূপুরকে দেখে তোমাদের খুব পছন্দ হয়ে যাবে। বৌদি, তুমি প্লিজ দয়া করে দাদাকে আর মাকে বোঝাও না। মা, রাহুল কিন্তু ঠিকই বলছে, আমাদের একবার মেয়েটাকে তো দেখা উচিত। আর তাছাড়া আজকাল বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু নিজেরা পছন্দ করে বিয়ে করছে, এটা তো অন্যায় কিছু নয়। আর রাহুল নিজে পছন্দ করে বিয়ে করবে মানে সেই মেয়ে যে খারাপ হবে তা তো নাও হতে পারে। আমার মনে হয় রাহুলের সিদ্ধান্ত আমাদের মেনে নেওয়া উচিত। এভাবেই পিয়ালি তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে, আর শেষ পর্যন্ত পিয়ালির কথা মতো তার স্বামী এবং শাশুড়ি মা নূপুরকে মেনে নেয়। কিছুদিনের মধ্যেই রাহুল নূপুরকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নূপুর বিয়ের পরের দিন প্রথম রান্নার নিয়ম পালন করার জন্য বাড়ির সবাইকে পায়েস রান্না করে খাওয়ায়। নূপুর, তোমার রান্না করা পায়েস ভালো হয়েছে, কিন্তু আমার বৌদি দারুণ পায়েস রান্না করে। আর আমার বৌদির কাছে তোমাকে এখন অনেক কিছুই শিখতে হবে, বুঝলে? বৌদির মতো একদম সংস্কার সুশীল বৌমা হয়ে দেখাতে হবে তোমাকে। কি পারবে তো? তোমার বড় যা কিন্তু খুব ভালো রান্না বান্না করতে পারে। তোমার বড় জায়ের হাতে রান্না খেয়ে মনে হয় যেন আমরা কোনো 5 স্টার হোটেলের কোনো শেফের হাতে রান্না খাচ্ছি। তুমি বরং রান্না বান্নাগুলো তোমার বড় জায়ের কাছ থেকে শিখে নিও। এভাবে সবাই মিলে বাড়ির বড় বৌমার প্রশংসা করলে নূপুরের প্রচন্ড পরিমাণে রাগ হয়। আসলে নূপুর ভীষণই অলস এবং বদমাইশ প্রকৃতির মেয়ে ছিল। বাড়ির কাজকর্ম করতে তার একদমই ভালো লাগে না, তাই কাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে তার বড় যাকে মিথ্যা অজুহাত দিতে শুরু করে। বৌদি, আজকে না আমার দাঁতে প্রচন্ড ব্যথা করছে, সেই জন্য আমি কোনো কাজ করতে পারবো না। তুমি কি আজকে একা একা কাজগুলো করে নেবে? আসলে বুঝতেই তো পারছো আমি কতটা কষ্ট পাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয় ছোট, তুই যা, তুই তোর ঘরে গিয়ে বিশ্রাম কর। আর পারলে কিন্তু একবার ডাক্তার দেখিয়ে নিবি, এরকম দাঁতে ব্যথা ভালো নয়। এই শুনে নূপুর নিজের ঘরে চলে যায়, আর সে সারাদিন নিজের ঘরে শুয়ে শুয়ে মেকআপের ভিডিও দেখতে থাকে। আসলে নূপুর মেকআপ করতে খুবই পছন্দ করে, তাই সে ইউটিউব ভিডিও দেখে মেকআপ শেখার চেষ্টা করে আর সারাদিন ধরে নিজের মুখে মেকআপ করতে থাকে।
এটাই ছিল তার সারাদিনের কাজকর্ম। আর যখনই তার বাড়ির কাজকর্ম করার সময় হতো তখনই নূপুর কোনো না কোনো বাহানা করে। কখনো মাথা ব্যথা, কখনো পেটে ব্যথা, এগুলো তার চলতেই থাকে। পিয়ালি এবং তার শাশুড়ি মা খুব ভালো মতোই বুঝতে পারে নূপুর বাড়ির কাজকর্ম করতে চায় না বলে এরকম মিথ্যা অভিনয় করে থাকে। কিন্তু তবুও পিয়ালি তার ছোট জাকে নিয়ে কোনো রকম অভিযোগ করে না। কি হলো বড় বৌমা, তুমি আবার আজকে একা একা রান্না করছো কেন? আজকে আবার ছোট বৌমার কি হলো? ওর শরীরটা ভালো নেই মা, ও বলছিল নাকি ওর প্রেশারটা লো হয়ে গেছে, তাই জন্য মাথা খুবই ঘুরছে। আমি ওকে খিচুড়ি আর ডিম সিদ্ধ করে ঘরে দিয়ে এসেছি, ওকে বিশ্রাম করতে বললাম। আমি একা একা রান্না করে নিতে পারবো, আপনি চিন্তা করছেন কেন? এতদিন কি আমি একা একা রান্না করিনি বলুন? তুমি যখন একা ছিলে তখন তুমি একা একা কাজকর্ম করতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন তো বাড়িতে দুটো বউ আছে, একটা বউ সারাদিন সমস্ত কাজকর্ম করবে আর অন্য বউ সারাদিন ঘরে ঢুকে বিশ্রাম করবে, তা তো হতে পারে না। আর আমি খুব ভালো মতোই জানি ছোট বউ ইচ্ছা করেই বাড়ির কাজকর্ম করতে চায় না। আমার এখন মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কাজ ভাগাভাগি করে দিলেই ভালো হবে। ঠিক এমন সময় সেখানে নূপুর এসে বলে, হ্যাঁ মা, আমি তো জানি আমার জন্য দিদির খুবই কষ্ট হয়, কিন্তু কি করব বলুন? শরীর খারাপ হলে আমি তো আর অসুস্থ অবস্থায় বাড়ির কাজকর্ম করতে পারবো না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে রাতের রান্নাটা আমি করে নেব, আর বাকিটা না হয় দিদি বুঝে নেবে। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে নূপুর শুধুমাত্র রাতের রান্নাটুকু করে, আর অন্যদিকে পিয়ালিকে সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করার পর সকালবেলা রান্না করতে হয়। দুই ভাইয়ের জন্য লাঞ্চ বক্স প্যাক করতে হয়, আবার সেই সাথে দুপুরের রান্নাটাও করতে হয়। আসলে নূপুর খুবই চালাকি করে কাজ ভাগাভাগি করে, যাতে বেশিরভাগ কাজকর্ম বড় বৌমাকেই করতে হয়। কিন্তু ভোলা ভালা পিয়ালি সবকিছুই মেনে নেয়, তবে মধুমিতা দেবী এটা কিছুতেই মেনে নিতে চায় না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি ভীষণ ভোলা ভালা সরল সিধে সাদা একটা মেয়ে। আমি জানি তুমি ছোট বৌমাকে কখনোই কিছু বলবে না, কিন্তু তোমরা যেই বাড়ির দুই বৌমা, এই সংসারের প্রতি তোমাদের দুজনেরই সমান দায়িত্ব আছে। চলো আজকে আমি বরং আমার ছোট ছেলের সঙ্গেই কথা বলবো। এই বলে মধুমিতা দেবী জোর করে তার বড় বৌমা পিয়ালিকে নিয়ে রাহুল ও নূপুরের ঘরে চলে যায়। কিন্তু আগে থেকেই নূপুর খুব ভালো মতো রাহুলের ব্রেন ওয়াশ করে দেয়, যাতে রাহুল তার বউয়ের হয়ে কথা বলতে পারে। আমি জানি মা তোমরা কি বলতে এসেছো আমাকে। হ্যাঁ আমি মানছি বৌদি বাড়ির বেশিরভাগ কাজ করে, কিন্তু আমার বউ যে একদমই কিছু করে না তা তো নয়। নূপুর মেকআপ করতে ভালোবাসে, সেই জন্য না হয় ও ইউটিউব দেখে একটু মেকআপের ক্লাস করে, আর সেই জন্যই ও বাড়ির কাজ বেশি করতেও পারে না। সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা কেন করছো মা? নূপুর আমাদের বাড়িতে বিয়ে করে এসেছে মানে ওর যে কোনো শখ ইচ্ছে থাকতে পারে না তা তো নয়। রাহুলের কথা শুনে পিয়ালি কিংবা তার শাশুড়ি মা কোনো কথা বলে না, তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এই দেখে নূপুর মনে মনে ভাবে, এই তো আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, এবার আমাকে একটা বড়সড় প্ল্যান করতে হবে, যাতে আমি রাহুলকে নিয়ে আলাদা হয়ে যেতে পারি। আমার এই এক সংসারে থাকতে আর কিছুতেই ভালো লাগছে না, আমি আমার বরকে নিয়ে আলাদা থাকবো, তখন আমাকে কেউ কোনো কথা শোনানোর মতো থাকবে না। এভাবে বদমাইশ নূপুর কিভাবে তাদের সংসারে ভাঙন ধরানো যায় এই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আর দু একদিনের মধ্যেই একটা গুরুতর ষড়যন্ত্র সে করে ফেলে। রাহুল, এই দেখো, এটা কি ভালো করে দেখো তো। সব সময় তো নিজের বৌদির নামে প্রশংসা করো, তোমার বৌদি ভালো, তোমার বৌদি সরল, এসব কি তাহলে? এই দেখো, তোমার বৌদি আমার জীবন নেওয়ার চেষ্টা করছে। আমার শাড়ির আঁচলের মধ্যে এই কাঠের পুতুল আর আমার ছবি খুঁজে পেয়েছি আমি। তোমার বৌদি আমার উপর কালো জাদু করছে যাতে আমি মরে যাই। এই দেখে রাহুল একেবারে চমকে ওঠে, আর সে কোনো কিছু না ভেবেই খুব সহজেই তার বউয়ের কথা মেনে নেয়। যে বৌদিকে আমি এতদিন পর্যন্ত ভালো মনে করে এসেছি, সেই বৌদি আজকে আমার স্ত্রীর প্রাণ নিতে চাইছে। রাহুল চলো আমরা আলাদা হয়ে যাই, আমি আর কিছুতেই এক সংসারে থাকতে পারবো না, না হলে তোমার বৌদি আমাকে মেরে ফেলবে। চলো আমরা আলাদা হয়ে যাই, তাহলেই কিন্তু আমরা সুখে থাকতে পারবো। রাহুল তার বউয়ের কথা শুনে মা এবং বৌদির সঙ্গে ঝগড়া করতে চলে যায়। তোর লজ্জা করে না নিজের বৌদির নামে এরকম অপবাদ দিতে? তোর বৌদি তোকে এত ভালোবাসে আর তুই বলছিস তোর বৌদি তোর বউকে মারার চেষ্টা করেছে? আমি এটা কোনোদিনও মেনে নেব না। আমি জানি তোমরা মেনে নিতে পারবে না, এমনকি দাদাও আমার কোনো কথা শুনবে না, কেননা বৌদি তোমাদের উপর কালো জাদু করে রেখেছে। সেই জন্যই তো তোমরা সবসময় বৌদির কথা শুনে উঠে বসো। বৌদি তোমাদের কাছে ভালো আর আমার বউ খারাপ, কোনো সমস্যা নেই, তোমরা বৌদিকে নিয়ে থাকো, আমি আমার বউকে নিয়ে আলাদা থাকবো। অন্যদিকে পিয়ালি নিজের নামে অপবাদ শুনি কিছুই বলতে পারে না, সে শুধুমাত্র কান্নাকাটি করতে থাকে। তুই মনে হয় ভুলে যাচ্ছিস তোরা যেই ঘরে থাকিস সেই ঘরটা কিন্তু তোর দাদা আর বৌদি তৈরি করেছে। সেই লোনের টাকা এখনো পর্যন্ত তোর দাদা শোধ করছে, আর তুই যে বাইকে করে ঘুরে বেড়াস সেই বাইক তোর বৌদি নিজের সোনা গহনা বন্ধক দিয়ে তোর জন্য কিনে দিয়েছে।
ছাড়ুন না মা, আপনি বেকার বেকার এখন এসব কথা কেন বলছেন? এরা যখন আলাদা থাকতে চাইছে তাহলে থাকতে দিন। এরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আমার আর কিচ্ছু চাই না, আপনি এদেরকে বাধা দেবেন না। এভাবে সেদিন থেকে নূপুর এবং রাহুল আলাদা হয়ে যায়। তারা আলাদা সংসারে রান্না খাওয়া করতে থাকে। কিন্তু সংসার আলাদা হয়ে যাওয়ার পর এখন নূপুরকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, রান্না করা, সমস্ত কিছু একসঙ্গে করতে গিয়ে নূপুরের অবস্থা খারাপ হয়ে যায়। আর এরকম ভাবেই কিছুদিন কাটে। কিন্তু একদিন রাহুল নূপুরকে তার নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলতে শুনতে পায়। আর তাদের কথা শোনার পর রাহুল জেনে যায় নূপুর তার বড় বৌদির উপর মিথ্যা অপবাদ দিয়েছে। এর ফলে রাহুল প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার বৌদির নামে মিথ্যা অপবাদ দিয়েছো? আমাদের এত ভালো সংসারটা তুমি ভেঙে দিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। এই বলে রাহুল নূপুরকে মারধর করতে শুরু করে। আর নূপুর জোরে জোরে চিৎকার করলে তার চিৎকারের আওয়াজ শুনে পিয়ালি এবং তার শাশুড়ি মা সেখানে চলে আসে। রাহুল, কি করছো তুমি? তোমার বউয়ের গায়ে তুমি হাত তুলছো কেন? ছাড়ো বলছি, একদম নূপুরের গায়ে হাত দেবে না বলে দিলাম। তুমি জানো না বৌদি, এই বদমাইশ মেয়েটা কি করেছে? ও পুরোপুরি ষড়যন্ত্র করে আমাদের সংসারটাকে ভেঙেছে। এমনকি কালো জাদু করা নিয়েও তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। আজকে সব সত্যিটা আমি জানতে পেরেছি। নূপুর, কান খুলে শুনে নাও, আমি আর তোমার সঙ্গে আলাদা থাকতে পারবো না। আমরা আগে যেরকম একসঙ্গে থাকতাম সেরকম একসঙ্গেই থাকবো। আর আমার বৌদি যতটা কাজ করবে এই সংসারে, তোমাকে কিন্তু এই সংসারে থাকতে হলে ততটাই কাজকর্ম করতে হবে। আচ্ছা, আর আমি যদি বলি আমি তোমাদের সাথে এক সংসারে থাকবো না, তাহলে কি করবে তুমি শুনি? তাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এখনই তোমার বাপের বাড়িতে চলে যাও। কেননা তোমার আসল রূপ এখন আমাদের সামনে চলে এসেছে। তোমার কোনো বাহানা, কোনো অজুহাত আমরা আর বিশ্বাস করবো না। তুমি চলে যেতে পারো। নূপুরের কাছে কোনো উপায় না থাকায় সে রাহুলের কথা মেনে নিতে বাধ্য হয়। এমনকি সে তার বড় ভাই এবং শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। আর সেই সাথে রাহুলও তার বড় বৌদির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। এভাবে সেদিন থেকে তারা সকলে আবার এক সংসারে থাকতে শুরু করে। আর নূপুর এখন কোনো বদমাইশি না করে তার বড় ভাইয়ের সঙ্গে মিলেমিশে সংসারের কাজকর্ম করতে থাকে।